বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো সুসংবাদ নেই। প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, যে ঘটনাগুলা এই সম্পর্কে রেখাপাত করে। তার বড় একটা উপাদান হচ্ছে বাংলাদেশের নানা এলাকায় হিন্দুদের উপর নির্যাতন। লেখিকা তসলিমা নাসরিন আজ সকালে একটা পোস্ট করেছেন, সুনামগঞ্জে একটা কিশোর ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ হামলার গুজবও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব বিষয়ে আমাদের প্রিয় একজন মানুষ গৌতম লাহিড়ীর সঙ্গে আমরা কথা বলবো। গৌতম দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। কোথায় যাচ্ছে প্রতিদিন এই সম্পর্ক? মানে এখন তো প্রথমে কথা ছিল তলানিতে, এখন মনে হচ্ছে পাতালে প্রবেশ করছে। কিন্তু এই সম্পর্কটা আমার মনে হচ্ছে ঠিক ধীরে ধীরে ৭১ পূর্ববর্তী অবস্থায় ফিরছে। ফলে ৭১-এর পূর্ববর্তী অবস্থায় তখনকার পূর্ব পাকিস্তানের যে অবস্থা ছিল অনেকটা তারই একটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ১৯৪৭ সালের ভারত বিভাজনের পর যেভাবে ওখানে হিন্দুরা বিতাড়িত হয়েছিলেন এবং ভয়ে পালিয়ে আসতে হয়েছিল অনেককেই, সেই একই ধর। কিন্তু লক্ষণীয় যে ভারত থেকে কিন্তু অভিজাত মুসলিম সম্প্রদায় কিছু তারা চলে গিয়েছিল, কিন্তু ভারতের যারা গরিব মুসলমান, বাঙালি মুসলমান, যাদের পশ্চিমবঙ্গে এখনো সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩২%, অথচ বাংলাদেশে হিন্দুর সংখ্যা ৭ থেকে ৮%। মানে এই ঘটনাটা প্রমাণ করে যে ভারতে তুলনামূলকভাবে, আমি বলছি না যে ভারতে কোনো ঘটনা ঘটে না, ঘটনা ঘটে, কিন্তু ভারতের তুলনামূলকভাবে বা পশ্চিমবঙ্গে মানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি নিরাপদ, এবং তাদের জনসংখ্যা যে প্রতিদিন বাড়ছে, এটা নিয়ে আবার ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির আবার একটা আশঙ্কা আছে। ডোমেস্টিক পলিটিক্স হয় যে এখানে মুসলমানদের সংখ্যা বাড়ছে। তো ঘটনা হচ্ছে কিন্তু সেই অনুপাতে বাড়ছে না। এখন প্রত্যেকেই মানে জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কে সকলেই সচেতন, সকল সম্প্রদায় সচেতন। এবং একটা সময় তো যার জন্য বলা হয় যে ভারতে একটা সময় দেখা যাবে যে জনসংখ্যা অনুপাত নিয়ে যে রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, তাতে দেখা যাচ্ছে মুসলমানদের প্রজনন ক্ষমতা হিন্দুদের তুলনায় কমছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কিন্তু খুব এখানে নিয়ে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি, তার একটা বই আছে। আমার মনে হয় বইটা পড়া দরকার সকলের, খুব ভালো লাগবে পড়লে, প্রকৃত চিত্রটা বুঝতে হবে। কিন্তু মূল বিষয়ে ফিরে আসি। আমি কেন বলছিলাম ৪৭ থেকে ৭১-এর অবস্থায় পূর্ব পাকিস্তানকে দেখা যাচ্ছে বাংলাদেশে, বা নামে বাংলাদেশ, ভৌগোলিক অর্থে নাম বাংলাদেশ, সেটা হয়তো পরিবর্তন করা যাবে না, কিন্তু আদতে পূর্ব পাকিস্তান হচ্ছে। যে কারণে যে সংখ্যাটা ২২% ছিল পূর্ব পাকিস্তানের হিন্দুদের, ২২ থেকে ২৫, সেটা কমে আজ ৭ থেকে ৮। আর পশ্চিমবঙ্গে যে সংখ্যাটা ২০ ছিল, সেই সংখ্যাটা বেড়ে, মুসলমানদের সংখ্যাটা বেড়ে হয়ে গেছে ৩২। ফলে কেউ যদি বলেন যে কারণে অনেকে অভিযোগ করেন যে ওখান থেকে মুসলমানরাও চলে আসছেন পশ্চিমবঙ্গে, আসছেন না তা না, আসছেন, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি সত্যি একটা যে ধরনের ঘটনার কথা যে তুমি উল্লেখ করলে, যে আরো একটা ঘটনা ঘটেছে, ফলে আমি নিশ্চিতভাবে জানি যে আগামীকালও হয়তো ঘটবে। কারণ কোনো অপরাধ ঘটলে অপরাধ সম্পর্কে যে সরকার যেখানে থাকে তাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার, যাতে অপরাধীরা ভয় পায়। সেরকম ঘটনা, সেরকম কোনো দৃষ্টান্ত নিচ্ছেন না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই সরকার, অপরাধীরাই এই সরকারকে নিয়ে এসছে, আর অপরাধীরাই এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, আর অপরাধীরাই জেল থেকে মুক্তি হয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবে সেই অপরাধীরা কারা? সেই অপরাধীরা হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা হয় যে সকলেই যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, শেখ হাসিনা বিরোধী, অথচ মুখে বলবেন কিন্তু সাহস নেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া।
আওয়ামী লীগ এসে নির্বাচনে দাঁড়াক এবং সেখানকার মানুষ যদি তারা যদি ঘৃণিত, তারা কোনো অপরাধ করেন না, মানে কোনো তাদের অ্যান্টি ইনকামবেসি ছিল না, সেরকম আমি বলছি না। দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনের অনেক ব্যর্থতা ছিল, ছিল না যে তা না। প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, সেটাও হয়তো একাংশে সত্য। কিন্তু তার দ্বারা তো একটা সরকারকে উৎখাত করা যায় না। উৎখাত জনগণ ব্যালটে করতে পারে। ব্যালটে, যেমন ভারতে ব্যালটে উৎখাত হয়। তো আমার মতে সেটাই হচ্ছে বিষয়, সেটাই পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি সত্যি, সত্যি এই ধরনের পরিস্থিতি হয় এবং ৭১ এর মতো একটা, যদিও apparently দেখে মনে হচ্ছে যে অনেকের ধারণা যে ভারতের যারা সোজা কথায় মন্ত্রী বা ভারতের যারা হাই কমিশনার, তারা গিয়ে একটি দলের সঙ্গে সাক্ষাৎ করছেন। তাতে মনে হচ্ছে একটা সময় অভিযোগ ছিল ভারত কেন আওয়ামী লীগকেই সহযোগিতা করে থাকে। তো এখন সেই আরেকটা অভিযোগ উঠতে শুরু করেছে, ভারত কেন শুধু বিএনপির দিকেই তাকিয়ে আছে। যদিও ভারতে আওয়ামী লীগের নেতারা সবাই আশ্রিত, তারা এখানে ঠিকভাবেই আর নিরাপদে আছেন। ভালো আছেন বলব না, নিরাপদে আছেন। দেশ ছেড়ে থেকেও ভালো থাকতে পারেন না। তো সেই কারণে নিজ ভূমে ফিরে যাওয়ার জন্য তারা খুব আতুর, আগ্রহ রয়েছে। এখন একটা পরিস্থিতি কিভাবে যেটা তৈরি হচ্ছে না ধীরে, 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 ধীরে। আমি ২০২৩ এ বাংলাদেশে গিয়ে আমার মনে হয়েছিল যে বাংলাদেশ একটা কিন্তু বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। তার প্রমাণ আমরা ২৪ এ দেখেছি। আমি সেটা বলেওছিলাম। আমার কথা ছাপা হয়েছে। অনেক জায়গায় ছাপা হয়েছে। আমি কয়েকদিন আগে দেখলাম, তুই দেখেছিস কিনা জানি না। আমার ভাষণ যেটা ছাপা হয়েছিল সেটা তোমাদের প্রেস সচিব সেটা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। ২০২৩ সালে দেখুন গৌতম বাইরি কি বলেছিলেন। কিন্তু আমি বলছি আজকেও আমার মনে হচ্ছে আবার একটা বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। এখন এই বিস্ফোরণটা কখন ঘটবে দেখে হয়তো আপাতভাবে মনে হচ্ছে একটা শান্তি বা কবরের শান্তি মতো। কিন্তু আসলে এইটা কিন্তু বেশিদিন এভাবে চলবে না। এটা কোনো না কোনো ভাবে এই আগ্নেয়গিরির মতো কখন আগ্নেয়গিরির লাভা উচ্ছারিত করবে, কখন ভূমিকম্প হবে যেমন ফোরকাস্ট করা যায় না। তেমনি এই বিস্ফোরণ ফোরকাস্ট করা যাবে না যে কবে হবে। কিন্তু হবে নিঃসন্দেহে। সেই পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তার ফলে কিন্তু বাংলাদেশে আবার একটা, আমি বলব, শুভ শক্তির আমরা বিজয় দেখতে পাবো। আপনার একটু কিন্তু পরিসংখ্যান দিলেন দুই দেশের হিন্দু মুসলিম জনসংখ্যার একটা ব্যাপার। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি যে সিলেট বর্ডারে সিলেটটা যখন 47 এর ২ ভাগ হয়, কুশিয়ারা নদীর ওই পাশটার লোকজন গণভোটে ভারতের পক্ষে যাওয়ার সিদ্ধান্ত দেয়, আর এই পাশটা পাকিস্তানের পক্ষে সিদ্ধান্ত দেয়। কিন্তু ওদের ভাষা কিন্তু এক। বৃহত্তর সিলেট, ওদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একই রকম। আর ওই পাশটায় যারা থাকার সিদ্ধান্ত দেয় ওরা কিন্তু মেজরিটি মুসলিম বা ভারতে থাকার সিদ্ধান্ত দেয়। বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হয়, তারা বলা হয় তারা ভারতে চলে যান। কিন্তু ভারতে মুসলমানদের উপর টর্চার হয়, কেউ বাংলাদেশে আসেন বা এসেছেন এমন কোনো দৃষ্টান্ত নাই কিন্তু। এবং সিলেট বর্ডারে আমার নিজের আত্মীয়স্বজন যারা আছেন ওই পাশে, আমি বিভিন্ন সময় তাদের কাছে গিয়েছিলাম। সর্বোচ্চ 2016 এ আমি গিয়েছিলাম, এবং তারা কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে তারা এত ভালো আছেন, তারা কোনোদিন ভাবেনও না তারা এখানে আসবেন। মুক্তিযুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল, আমাকে অনেকেই বলেন যেটা, মুক্তিযুদ্ধের সময় আহ ভারতীয় মুসলিমরা আমাদের শরণার্থীদের প্রতি সদয় ছিলেন না। তাদের একটা অভিযোগ ছিল, তোমরা আমাদের যদি কোনোদিন সমস্যা হয় আমরা পাকিস্তানে গিয়ে উঠবো, সেই আমাদের একটা চিন্তা ছিল। আর তোমরা সেই পাকিস্তানটাকে ভাঙতে এসেছো। কিন্তু ভারতীয় মুসলিমরা সেইভাবে কিন্তু সবাই ছিলেন না। গৌতম দা, এই যে সর্বশেষ যে পরিস্থিতি আপনাদের যে একটা ব্যাপার হচ্ছে, আমেরিকার সাথে খুবই স্পর্শকাতর সম্পর্ক চলছে ভারতের। ৫০০% ট্যারিফ আরোপ করা হয়েছে। এই সুযোগে কি আমেরিকা বা ভারতের প্রতিবেশী বাংলাদেশকে কি টানছে মনে হচ্ছে?
আমাদের নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এখনো ওয়াশিংটনে। নানা বৈঠক চলছে সেখানে। হ্যাঁ, নানা বৈঠক চলছে, কি চলছে, নির্বাচন সেসব সম্পর্কে ছাড়াও যেটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশ কি দিতে পারে? বাংলাদেশ আমেরিকাকে কতটুকু দিতে পারে? যদি তুমি দেখো জনসংখ্যার হিসাবেই ১৪০ কোটি আর ২০ কোটিও যদি ধরি, মানে ১/১০ প্রায় আরকি। তো সেই বাজারটা কি সেই বাজারের থেকে কি ভারতের বাজারটা ছোট? আর ভারতে হচ্ছে উন্নয়নশীল অর্থনীতি। বাংলাদেশে এখন যেটা নয়। এই মুহূর্তে মানে আমাদের বিকাশ দর ফোরকাস্ট করা হয়েছে যে ৭% হতে পারে আরকি। এবং ভারতের মানুষের আয় বাড়ছে, একটা মধ্যবিত্ত এখানে তুমি জানো যে গত মাসে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে এই কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে যে ডিসেম্বরেতে সবথেকে বেশি দামি গাড়ি ভারতে বিক্রি হয়েছে। এগুলো দামি গাড়ি, ছোটখাটো গাড়ি না। তো এই কেনার ক্ষমতাটাও তো আছে তাদের। কিন্তু এর ফলে হয়তো বাতাসে দূষণ বাড়তে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু সবথেকে বেশি গাড়ি বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণে। এরকম একটা অর্থনীতিকে ট্রাম্প আমেরিকা ছেড়ে দেবে। এটা আমার কিন্তু আমেরিকার যেটা বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা থেকেই সব জটিলতা। বাণিজ্য চুক্তির যে জটিলতা সেটার মূল কারণ হচ্ছে যে আমেরিকা যেসব পণ্য ভারতে বিক্রি করতে চান সেটা ভারত নিতে চায় না। ভারতের পক্ষে সেটা ভারতের নিজস্ব যে যারা উৎপাদক আছে তাদের ক্ষতি হয়ে যাবে। বিশেষত কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্য। দুটোতেই ভারতে তো হোয়াইট রেভলিউশন হয়ে দুগ্ধের তো ভারত শ্বেত বিপ্লব বলা হয়ে থাকে। এই দুটি জায়গায় ভারত কম্প্রোমাইজ করতে রাজি নয়। ভারত প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করতে পারে, ভারত সেগুলো কিনতে পারে। কিন্তু কৃষি ক্ষেত্রে যেটা এবং তাদের দেশের আমেরিকার কৃষকরা কিন্তু এই মুহূর্তে খুবই শোচনীয় একটা ডিস্ট্রেস অবস্থায় আছে। সেজন্য ট্রাম্প ও মরিয়া যে কি করে তাদের তাদের কাছে একটা তাদের কারণ সেখানকার যেটা হয় ভারতবর্ষের কৃষকদের ক্ষেত্রে যে ভর্তুকি বা অনুদান দেওয়া হয়ে থাকে সেটা দেশের জন্য ট্রাম্প চাপ দেয় যে এগুলো দেওয়া বন্ধ করতে হবে। কিন্তু সেটা ভারতের পক্ষে সম্ভব না। বিরোধ তো এখান থেকে শুরু আরকি। আসল শুরুটা হচ্ছে আর্থিক বিষয়, রাজনৈতিক বিষয় কম। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ। তিনি ব্যবসা বোঝেন এবং সৌ যাই হোক সৌভাগ্যক্রমে ভারতের নরেন্দ্র মোদীও গুজরাট থেকে আসা তিনিও ব্যবসা। ফলে যখন এই ২ ব্যবসায়ীর মানসিকতার মধ্যে দুজনেই দুজনের স্বার্থ রক্ষা করার চেষ্টা করার ক্ষেত্রেই দ্বন্দ্বটা বেঁধেছে। ৫০০ আচ্ছা ধরা যাক ৫০০% ট্যারিফ হলো। মানে যেটা অ্যাকচুয়ালি যেটা আমেরিকান কংগ্রেসে পাস হতে হবে। ওর প্রেসিডেন্ট অনুমোদন করেছেন। আমি জানি না পাস হয়েছে কিনা খবর পাইনি এখনো। হতে পারে হয়তো। কিন্তু হবে কিনা এখনো সিওর নয়। যদি ধরা যায় যে ৫০০% ট্যারিফ একটা যে পণ্যটা ভারত বা আমেরিকাতে $১ পাওয়া যেত ভারতের পণ্য, তাহলে $৫০০ কিনতে হবে। তাই না? সেই শুল্কটা তো আমেরিকা আদায় করবে ৫০০% শুল্কটা। ১% টা ৫০০% হলো। আমেরিকার জনগণ এতে কিভাবে লাভবান হবে? আচ্ছা শুনলাম তার ফলে হয়েছে কি অন্য জায়গার হয়তো বিকল্প জিনিস হয়তো কিনতে পারে আমেরিকা সেখানে। কিন্তু অনেকের একটা ব্যাপার আছে না অনেক কিছু যেমন ভারতের পেঁয়াজ আর তোমার তুরস্কের পেঁয়াজের মধ্যে স্বাদে পার্থক্য আছে না? ফলে ভারতের পেঁয়াজে ভারতেরই তো গরুটা চাই। সেইজন্য গরুর জন্যই তো এত সীমান্তে সংঘর্ষ। এত সীমান্তে বিবাদ সেটা হচ্ছে গরুর পাচারের জন্য। তো ভারতের গরু ছাড়া তো অস্ট্রেলিয়ার গরু ছিল, তাই না? তো অস্ট্রেলিয়ার গরু খেলেই তো জয়। তাতে নয় কিন্তু ভারতের গরুটা খেতে মিষ্টি, খেতে ভালো, সহজ পাচ্য। তো সেইটার কতগুলো বিষয় আছে, কতগুলো ব্র্যান্ড সচেতন মানুষ থাকে না? আমি যেমন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জিনিস কিনতে আগ্রহী। আমি অন্য সে চট করে অন্য আরেকটা জায়গা কিনবো না। এটা মানুষের স্বাভাবিক পরিণতি। ফলে এগুলো চাপ দিয়ে হয়তো ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা চলছে না যে তা নয়, চেষ্টা হচ্ছে। সত্যি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ট্রাম্প তো এমনও বলেছেন যে তাদের বাণিজ্য সচিব যে প্রধানমন্ত্রী মোদী যদি ফোন করতেন তাহলে সমস্যা মিটে যেত। তিনি ফোন করেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দিয়েছে যে মোদী গত বছরে ৮ বার ট্রাম্পকে ফোন করেছে। তার সঙ্গে ৮ বার টেলিফোনে কথা হয়েছে। শুধু কথা হয়নি তা তো না, কথা হয়েছে। কিন্তু ট্রাম্পের কথায় সরাসরি বলা হচ্ছে না যে তিনি অসত্য বলছেন, কিন্তু ঘুরিয়ে বলা হচ্ছে যে তিনি সঠিক বলছেন না।
ভারত তো ভেনেজুয়েলা নয় যে এভাবে এসে আমেরিকা কিছু করতে পারবে। ভারত বাংলাদেশও নয়। বাংলাদেশের দরকার হলে ইউনূসকে উঠিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু ভারত থেকে প্রধানমন্ত্রীকে ওঠানো সম্ভব নয়। সেটা সম্ভবই নয় কোনোভাবে। তো এখন এই ধরনের অবস্থায় তার সুযোগ বাংলাদেশ কি পাবে? বাংলাদেশ একটা তো নড়বড়ে অর্থনীতি। তাকে তো কেউ এখন ঋণই দিতে চায় না। আমি জানি না। যাই হোক খুবই ইন্টারেস্টিং এবং তো আমি দেখলাম যে তিনি আর্থিক ইয়ের জন্য নাকি যেটা প্রেস সচিব ঘোষণা করেছেন যে ইউনূস নাকি নির্বাচনের পরে কোথাও একটা সফরে যাচ্ছেন আবার জাপান না কোথায় সফরে যাচ্ছেন। জাপানে। জাপান সফর কি হিসাবে কি ক্যাপাসিটি যাচ্ছে নির্বাচনের পরে সেটা জানি নাকি প্রাক্তন উপদেষ্টা হিসেবে না, সাবেক এইটা এটা উপদেষ্টা। এটা বলার সাথে সাথে কিন্তু আবার ওই গুজবটা বাজারে চলে এসেছে ইলেকশন মনে হচ্ছে না 12 তারিখ। এর সেটা তো জন্য একটা ব্যাপার আছেই। এখনো তো আমি শুনুন আরেকটা জিনিস হয়তো ইউনূস বুঝতে পারছে কি পারছে না জানি না। আমি যেটা মনে করি, আমি যেটা বুঝেছি, সবাই জানে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। তাহলে আওয়ামী লীগের ভোটাররা কি করবে? আমার নিজের ধারণা, আমি নিজেও মনে করব, আমি নিজেও বলব দরকার হলে, আমার পরামর্শ যদি কেউ চায় তাহলে আমি বলব, ভোটে অংশগ্রহণ করে ওই জুলাই সনদে না ভোটটাতে ভোট দিতে। আর আমি নিশ্চিত বিএনপি না ভোট দেবে। ফলে না ভোটটাতে জুলাই সনদটা পরাস্ত হবে। জুলাই সনদটা যদি পরাস্ত হয় সেটা ইউনূসের সবথেকে বড় ব্যর্থতা হবে। সুতরাং ভোটে যদি হারাতে হয়, ভোটে হারাতে হবে জুলাই সনদকে। এটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা বেসিক্যালি সনদ। আমাদের বাংলাদেশে এই গণভোটের ইতিহাসটা খুবই বাজে। আমাদের এই বাংলাদেশে সবগুলা গণভোটে আমাদের হুম, প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সবসময় হ্যাঁ, হার জয়যুক্ত হয়েছে। হ্যাঁ? এটি হুম। জিয়াউর রহমানের সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে, আরে এমনকি জিয়াউর বিচারপতি রহমানের সময় শাহাবুদ্দিনের সময়। জিয়াউর রহমানের সময় এই তুমি ভালো তুলেছো প্রশ্নটা। জিয়াউর রহমানের এই তো অনেকে অভিযোগ করে যে আওয়ামী লীগ কারচুপি করে খুব ভোটে কারচুপি করে তারা অনেক ভোট নিয়ে জিতে যায়। আমি একটা ইতিহাস দেখছিলাম যে জিয়াউর রহমান একবার একটা ভোট পেয়েছে ১০০%। হ্যাঁ, তাই না? ১ম বারে ঠিকই, জিয়াউর রহমানের ঠিকই। ভোট হচ্ছে এবং তখন ১০০%। প্রধান সামরিক আইন প্রশাসক তিনি। সমস্ত হ্যাঁ, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারকে বলা হচ্ছিল, এটা যদি বাক্সটা যদি ভর্তি না হয়, মানে তার সমস্যা হবে। হুম। এবং ফলে কালকে তিনি কাল হিসাবেই কা আছে। তিনি হ্যাঁ, ১০০%, ৯০% এই ধরনের ভোট পেয়েছেন। তারপরে ভোটটা ধীরে যখন স্বাভাবিক ভোট হতে শুরু করলো তখন বিএনপির ভোট নেমে এলো ৪০% তার হ্যাঁ। থেকে নামতে শুরু করলো। নামতে প্রায় ৩০-৩৫ হয়ে গতকালকে গেল। গোপালগঞ্জের একজন ভদ্রলোক আমেরিকায় থাকেন, এখন আবৃত্তি করেন। উনি একটা তথ্য দিলেন, ওই গণভোটে বাংলাদেশে একটা মাত্র জেলায় না জয়যুক্ত হয়েছিল। সেটা হচ্ছে গোপালগঞ্জ। হুম? ওই গোপালগঞ্জে ওই গণভোটে জয়যুক্ত হয় নাই। না হুম, জয়যুক্ত হয়েছে। আরেকটা বিষয়, ভারত তো সবসময় আ স আ ইনক্লুসিভ ইলেকশন এর কথা বলে আসছে বাংলাদেশে। গতকালকে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রেস কনফারেন্স ছিল ঢাকায়। সেখানে এই প্রশ্নটা করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন তারা সবসময় আগে নির্বাচনগুলাতে ইনক্লুসিভ ইলেকশন এর কথা বলতো। এবার ইনক্লুসিভ ইলেকশনের সংজ্ঞা দিয়েছে তারা, কোন দল না, ভোটার অংশগ্রহণের দিকে তারা খেয়াল রাখছে। মানে তারা আভাস দিয়েছে আমেরিকা ছাড়া আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হচ্ছে, এটা তাকে সমস্যা দেখে না। এবং প্রেস সচিব এটাকে কোট করে তিনি মিডিয়াকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগ ছাড়া ইলেকশনে অনুমোদন দিয়েছে। আমি জানি না অনুমোদন দিয়ে একটা সময় আমেরিকা বা ইউরোপ এরা মনে করত, আমেরিকা বিশেষ করে মনে করত জামায়াত ছাড়া নির্বাচনটা হওয়া অনুচিত আরকি। তারা ইনক্লুসিভ মনে করত না। আজকে সেই তারা যদি এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটাকে স্বাভাবিক মনে করে এটা তো হাস্যকর না? তাদের চরিত্র আরো প্রকাশিত হয়। দ্বিতীয়ত তুমি হয়তো জানো, হয়তো নিশ্চয়ই বা নাও জানতে পারো সেটা হচ্ছে এবারে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। এবং তার আগে এই মুহূর্তে আজ থেকে জার্মানির চ্যান্সেলর সফর করছেন, তারপরে ফ্রান্স আসবে। আ কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় ১ম ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু প্রধান অতিথি হিসেবে প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত। ফলে সেখানে ভারতের সঙ্গে একটা আলোচনা তো দ্বিপাক্ষিক হবে।
সে আলোচনায় যদি ইউরোপিয়ান ইউনিয়ন মত প্রকাশ করে থাকে তাহলে সে বিষয়েও মত বিনিময় হবে। আর এখনো আমি জানি না খলিলুর রহমান ওয়াশিংটনে থেকে যেটা আমেরিকার একটা বয়ান আমি দেখেছি সেটা বাংলাদেশের কাগজে, আমেরিকান বয়ান দেখিনি। সেটা হচ্ছে যে লেখা হয়েছে যে তারা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমেরিকা সব ধরনের সহযোগিতা করবে। এর মধ্যে আজকেই হয়তো উম তোমাদের রাষ্ট্রদূত এসে পৌঁছচ্ছেন আমেরিকার। আমাদের ভারতে যিনি নিযুক্ত রাষ্ট্রদূত তিনি এসে গিয়েছেন। আজকে তিনি একটু পরেই মানে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। মানে আমি শুনেছি সেটা হচ্ছে যে কারণে আমি আরো আরো যাইনি। সেটা হচ্ছে যে কোন প্রশ্নের উত্তর হবে না। তিনি একা একটা ভাষণ দেবেন, সেই ভাষণের কপি নিয়ে চলে আসতে হবে। তো ভাষণের কপি যদি দেওয়া যাবে, সে কপি তো পাওয়া যাবে একটু পরে। শীতের মধ্যে ওই ৬ ডিগ্রির মধ্যে আর বেরিয়ে যাই কেন? বরং তার চেয়ে ফজলুর বাড়ির সঙ্গে একটু বাড়ির কথা বলি। সেই জন্যই থেকে গেলাম। এখানে তো এই যে এখন না আমি এটাই সর্বশেষ বলছি যে ফলে এখন ভারতেরও তো যে প্রণয় বর্মা দেখা করেছেন জয়শঙ্করের পরে সে নিয়েও অনেক জল্পনা আছে। তারা বলেছেন আচ্ছা ঠিক আছে আপনারা যেভাবে পারো নির্বাচন করুন। তাই কি? আমার তো মনে হয় না। আমার মনে হয় তারা হয়তো চেষ্টা করছেন বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে কেন গ্রহণযোগ্যতা থাকবে না বা তাতে বাংলাদেশের কোনো সুবিধা হবে না। বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না। বিএনপি সরকার হয়তো জিতবে। কিন্তু এতে এখানে এত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে না এবারে যেটা আগে ধরেন বুঝতাম যে ঠিক আছে আওয়ামী লীগ আর বিএনপি। এবারে এখন হচ্ছে যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে না আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামায়াত এবং ছাত্রদের দল, ছাত্র শক্তি ইত্যাদি নাগরিক শক্তি যাই নাম হোক সেই তাদের সঙ্গে যে মানে একটা পারস্পরিক বহু বিষয়ে তারা অনেক মতবিরোধ স্পষ্ট আরকি দেখা যাচ্ছে নির্বাচন প্রসঙ্গে। ফলে সেইখানেতে সেই কারণেই এত অনিশ্চয়তার বাতাবরণ। আরেকটা আমি দেখলাম বাংলাদেশের খবরের কাগজেই দৈনিক গড়ে ১১ জন করে খুন হচ্ছে। বহু জায়গায় অনেকে বলেছেন তারা আশেপাশের নালা বা নদীতে লাশ দেখতে পাচ্ছেন। এবং নদীতে মাছ এটা তো পাওয়া যায় না, এখন লাশ এবং পাওয়া এটা যায়। মানে ১ম শিরোনাম ছিল। আচ্ছা ১১ জন সংখ্যাটা হচ্ছে গড়, গড় সংখ্যা। মানে কোনদিন হয়তো ২০ হয়েছে, কোনদিন হয়তো ৮ হয়েছে। এরকম আরকি। গড়ে ১১ জন মানুষ মারা যাচ্ছে। তো ভাবা যায় মানে তার বেশিরভাগ কিন্তু হিন্দু। বেশিরভাগ সংখ্যালঘু। এবং মুসলিমরাও মারা জেলখানায় যাচ্ছে। জেলখানায় জেলখানায় কালকে একজন নেতা হ্যাঁ, শুনলাম হৃদরোগে একজন মারা আক্রান্ত গেলেন, হয়ে মারা গেছে। তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই তাকে। এই তো আমার তো আশঙ্কা এর মধ্যে বেশ কিছু সাংবাদিক আছেন জেলে যারা হুম। অসুস্থ ক্যান্সার তো তারা পেশেন্ট। খুবই অসুস্থ এবং সর্বশেষ জেলখানার একটা সেল থেকে ছাত্রলীগের একজন নেতা ওইখানে আছেন। তিনি একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটা ভাইরাল হয়েছে সব জায়গায়। হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। সেল সেল তালাবদ্ধ সেল। তারা খাবার পাচ্ছেন না, তারা পানি পাচ্ছেন না। হুম, এই জিনিসগুলা উনি তার কারো মাধ্যমে পাঠিয়েছেন চিঠিটা এবং আবেদন করেছেন আন্তর্জাতিক সংগঠনগুলাকে জানানো তারা এই মানে তারা একটা জেল এটা কিলিং এটা এর তো আমিও দেখেছি এটা এবং এটা তো এই হিটলারের জার্মানিতে যে ধরনের বন্দীদের রাখা হতো ইহুদিদের মানে সেরকম ধরনের একটা অমানবিক বিষয় চলছে আরকি। এবং এই ব্যাপারে যারা মানবাধিকার নিয়ে সোচ্চার তারা কেন নীরব? তারা অনেকেই নীরব। এটা ঘটনা। তাদের যে ধরনের আ আগ্রহ দেখানোর কথা সেই ধরনের আগ্রহ কিন্তু সেই ধরনের সোচ্চার আমি হওয়া দেখছি না। সবাই আমি কিন্তু এমনকি দুর্ভাগ্যের বিষয় বলব যে মবের ভয় ভারত করে। থেকেও যে খুব একটা প্রবল আওয়াজ উঠছে সেরকমও নয়। কিন্তু ভারতের সহমর্মিতা আছে তাদের প্রতি। সবই সহানুভূতি অনেক বেশি আছে অন্য অনেকের থেকে। কিন্তু এটাকে নিয়ে কি করণীয় এই অবস্থায়? এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো রণনীতি তৈরি হচ্ছে না। সবার একটা মবের ভয়। গতকালকে একজন টিচার, নারী টিচার, তিনি আক্রান্ত হুম, হয়েছেন। তিনি ১০ জানুয়ারি ৭১ এর ১০ জানুয়ারির পত্রিকার কাটিং ফেসবুকে শেয়ার করেছিলেন। ওই হুম। বঙ্গবন্ধু যেদিন আসেন ঢাকায়, প্রত্যাবর্তন, হ্যাঁ? প্রত্যাবর্তনের। এই কারণে ওই শেয়ার করার কারণে তিনি খুবই আক্রান্ত হয়েছেন। কালকে আমি তার সাথে কনট্যাক্ট করেছিলাম। তিনি এত হুম। ভীত সন্ত্রস্ত তিনি কথা বলতে চান নাই আরকি।
স্বাভাবিক তোমার সঙ্গে কথা বললে তার উপর তো আরো আক্রমণ আসবে না? আরো আক্রমণ আসবে। চলে স্বাভাবিক ভারতীয় হাই কমিশনার এই যে এই ভারত ধরনের যেটাকে বলা হচ্ছিল একটা মুক্ত পরিবেশ, এই ঘটনাটাই প্রমাণ করে যে কি ধরনের মুক্ত পরিবেশ। পরিবেশ, মানুষ আতঙ্কিত, ভীত, মানুষ দেশ ছাড়ার কথা ভাবছেন। আমার কাছে প্রতিদিন ফোন আসে যে, "দয়া করে একটু ব্যবস্থা করে দিন কিভাবে আসবো আরকি।" সেটা তো আমি করতে পারি না। আমি তো বেআইনিভাবে কিছু করতে পারি না। আমি তো তাকে বলতে পারি স্বাভাবিক নিয়ম যখন ভিসা দেবে, ভিসা ছাড়াই ভিসা নিয়েই আসবেন। তখন দেখবেন। আর অন্য কোনোভাবে আসতে গেলে তো সেটা একেকজন বিচ্ছিন্নভাবে হলে সম্ভব নয়। সেই সময় যেহেতু দেখো ৭১ এ তো শরণার্থীর যে ছবি আমরা দেখি, এখনো পুরোনো দিনের ছবি। দলে, দলে সারিবদ্ধভাবে মহিলা, পুরুষ, নারী গ্রামের আলপথ ধরে তারা সীমান্তের দিকে পাড়ি দিয়েছেন। তখন কিন্তু পাকিস্তান বাহিনীও সেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের তো নিশ্চিহ্ন অনেককে তারা মারার চেষ্টা করেছে। কিন্তু সবাইকে পারেনি। কিন্তু তাদের লুকিয়ে রাতের অন্ধকারে এরকম চলে আসতে হয়েছিল দলে, দলে। কিন্তু আজকের অবস্থাটা আরো সাংঘাতিক। আজকের অবস্থাটা আরো সাংঘাতিক এবং এই কারণে যে সেখানে সীমান্তরক্ষী প্রহরীরা এমন তারা ব্যবস্থা করেছেন তাদের কাউকে ওই ধারে কাছেই আসতে দিচ্ছেন না। কিন্তু তারা গরু পাচারকারীকে আসতে দেন। আর গরু পাচারকারী যখন বিএসএফ এর গুলিতে নিহত হয় তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা লেখে নাগরিক নিহত। এটা অদ্ভুত ব্যাপার। চোরা কারবারিকে আসতে সুযোগ করে দেন সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু সাধারণ নাগরিক তাদেরকে আসার জন্য সুযোগ করে দেন না। এইজন্য এটা ক্রমশ ধীরে, ধীরে এটা মায়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটছিল, এরকম একটা ঘটার আশঙ্কা আছে। সেই দিনটার জন্যই তো মানে এটা ভারতের পক্ষেও খুবই চিন্তাজনক একটা দিক। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের একজন নেতা কয়েকদিন আগে আমাদেরকে বলেছেন তিনি একটা মেডিকেল ভিসা জোগাড় করেছিলেন যাওয়ার জন্য, কিন্তু তিনি যে যেতে পারবেন তাকে যে ওখানে আটকানো হবে না বর্ডারে, এই বিষয়টা এই ব্যারিকেডটা পাড়ি দিতে তাকে ১.৫ লক্ষ টাকার চুক্তি করতে হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনের কারো সঙ্গে। বাই রোডে, তারপরে কি মানে ওই চুক্তি করে তিনি কি আসতে পেরেছেন? হ্যাঁ, উনি চলে বাই রোডে, বাই রোডে আচ্ছা। একটা জায়গায় উনি উনি ওই এখন ওই সেটা তো চুক্তি কোন সাধারণ গরিব মানুষের পক্ষে তো কোন চুক্তি করা সম্ভব না। সম্ভব নয়। এটা সম্ভব এটা না তো কোন সেটা। একজন যার লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আছে তিনিই দিতে পারেন। হুম। কিন্তু যার ক্ষমতা নেই সে দেবে কি করে? সে কিভাবে আসবে? তাই না? আচ্ছা, প্রণব বর্মার সাথে পরিস্থিতি তারেকের খুবই ভয়ানক, পরিস্থিতি খুব ভয়ংকর। আমি তো সর্বশেষ আ কথা বলব যে আমার মনে হয় না যে এখনো পর্যন্ত নির্বাচনের স্বাভাবিক পরিবেশ দেখতে পাচ্ছি। তো জানি না এরপরে কি ঘটবে আরকি। এই একটা অজানা আশঙ্কায় আমরা সবাই রয়েছি। এটাই বলতে পারি। নির্বাচনের পরিবেশ যখনই রাতের বেলা খবর আসে অমুক সংগঠন আজকে ওই এলাকায় অমুক সংগঠন অফিস দখল করেছে, বা পঞ্চগড়ে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর সেনাবাহিনী যখন আঘাত করেছে রোড ব্যারিকেড দিয়ে মহাসড়কে, সেইটা আঘাত দেয়, এইগুলা ঘটলেই প্রচার করা হয় আসলে ইলেকশন না করার একটা ফোন দিয়ে এগুলা। এইভাবে শুরু হয়েছে এটা। আচ্ছা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে তারেক রহমানের বৈঠকের ছবি যেটা আমরা দেখেছি, আ মহাসচিব, বিএনপি মহাসচিব বা সালাউদ্দিন, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, তো অনেকে বলছেন তারেক রহমানের কাছে এমন কি অ্যাপ্রোচ করছিলেন তারা অবাক হয়ে শুনছিলেন সেটা। আপনাদের কোনো ধারণা আছে ওইখানে কি আলাপ হলো? না, আমি যেটা বলি ভারত সরকার যেটা মনে করেন সেটা প্রণয় বর্মা সুষ্ঠুভাবে বলেছেন। এক হচ্ছে যে ভারতে যে প্রতিক্রিয়া দেখা দেয় এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের উপর সেই বিষয়টা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটাকার ব্যাপারে মানে স্থানীয় স্তরে বিএনপি কর্মীদেরও তিনি বলছেন তাদেরকে অ্যাক্টিভেট বা চাঙ্গা করা বা দরকার হলে তাদের রক্ষা করার একটা ব্যবস্থা যদি তারা করেন তাহলে এটা ভালো হয়। তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যে আ ভারত যেটা মনে করে যে কথাটা আমি বলছিলাম যে সেটাই বলেছেন, নিশ্চয়ই বলবেন সেটা তারেক রহমানের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি হয়তো শুনে থাকবেন। সেটা হচ্ছে যে এটা ইনক্লুসিভ নির্বাচন। আর তৃতীয়ত যদি কোন কারণে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন ভবিষ্যতে কিভাবে ঘটতে পারে।
এগুলো সম্ভাব্য আলোচ্য বিষয়। আর তার সঙ্গে কিছু ভারতের নিরাপত্তাজনিত কিছু উদ্বেগ আছে। পাকিস্তানের সঙ্গে তাদের যেসব যোগাযোগগুলো বৃদ্ধি হচ্ছে এবং বাড়ছে। পাকিস্তানের হাই কমিশনারও কিন্তু দেখা করেছেন তার ১ দিন আগে তারেক রহমানের সঙ্গে। সে কারণে সেই বিষয়টা এবং ভারতের থেকেও যদি ওটা উপেক্ষা করা হতো, তাহলে তার অর্থ অন্যরকম হতো যে পাকিস্তান এসে দেখা করছে কিন্তু ভারত দেখা করছে না। ভারতকে দেখা করতে হচ্ছে কারণ ভারতের হাই কমিশনার নিজেই আগ্রহ প্রকাশ করেছেন দেখা করতে। তাই তারেক রহমান সময় দিয়েছেন। একই দিনে সময় দিয়েছেন তুরস্ককেও। কিন্তু আমি বলতে চাইছি যে সেটা হচ্ছে যে ভারতের যে ঘোষিত নীতি, তার বাইরে তো গিয়ে প্রণয় বর্মা কিছু বলতে পারবেন না। প্রণয় বর্মা সেটাই বলবেন যেটা ভারত এ পর্যন্ত যা বাংলাদেশ সম্পর্কে ঘোষণা করেছে। এখানে সেই বৈঠকের আগেই তারেক রহমানের সাংবাদিকদের সঙ্গে বৈঠক ছিল। ওই সাংবাদিকদের বৈঠকে কিন্তু যে অভিযোগটা করা হয় বাংলাদেশে সবসময়, ক্ষমতার আ পাশে যেতে চান সাংবাদিকরা, ক্ষমতার দিকে ওই প্রবাহে ওই প্রবাহে তেলবাজি করেন, সেটা আবার আমরা ওইখানে দেখলাম। কিন্তু ওইখানেও যেটা মুক্তিযুদ্ধ নিয়ে, শেখ মুজিব নিয়ে যে কথাবার্তা হয়েছে, তারেক রহমান এগুলোতে চুপ ছিলেন। কোন প্রতিক্রিয়া দেখান নাই। এর জন্য সবাই তারেক রহমানকে আগের রাজনীতি করবেন? এখানে কোন না নতুন তিনি কিছু তো নেই। কি রাজনীতি করবেন তিনি তো প্রকাশ্যে বলে দিয়েছেন। তিনি তো কোনো লুকোছাপা করেননি। সেদিক থেকে তিনি আমি বলব সৎ। তিনি বলেছেন যে সোজা কথায় বলেছেন যে বঙ্গবন্ধুর নাম কোনো উচ্চারিত হয়নি। তিনি বলেছেন জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এবং দেশ মাতা হলেন খালেদা জিয়া। এবং বঙ্গবন্ধু যে সংবিধানের কথা ভেবেছিলেন সেটা হচ্ছে আসলে মানুষের উপর অত্যাচার। ফলে তার হত্যাটা প্রয়োজনীয় ছিল। সেক্ষেত্রে এবং তিনি যে দিনগুলোর কথা উল্লেখ করেছেন, প্রত্যেকটা দিন কেন বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয়, সবগুলোই হলো মুক্তিযুদ্ধ বিরোধী একটি ভূমিকা, একটি আন্দোলন আগ্রাসনের দিক। ফলে তার তো রাজনীতি থেকে তিনি সরে আসেননি। তিনি সরে বাঙালি আসেননি এবং জাতীয়তা আধিপত্যবাদের এখনো বিরুদ্ধে সরে তিনি এসছেন এরকম কোনো তার কোনো আধিপত্যবাদের ইঙ্গিতও নেই। দিকে থাকবেন সেদিক মানে থেকে আপনাদের তিনি বিরুদ্ধে থাকবেন। না সেটা তো স্বাভাবিক এবং তার যে বিএনপি সোজা কথায় যে রাজনৈতিক আদর্শ, তার সঙ্গে যে আওয়ামী লীগের আদর্শগতটা সম্পূর্ণ ফারাক আছে। তুলনামূলকভাবে তার কিন্তু ন্যাচারাল অ্যালাই কিন্তু জামায়াত। ন্যাচারাল অ্যালাই বাং বাংলা জামায়াত মনে করে ইসলামিক বাংলাদেশ। বিএনপি মনে করে বাংলাদেশী জাতীয়তাবাদ। খুব একটা ফারাক নেই এর মধ্যে আরকি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ছিল যে বাঙালি জাতীয়তাবাদ। এখন সেক্ষেত্রে এই যে তফাৎ ৩ টে আদর্শের মধ্যে অন্য ২ টি আদর্শ অনেক কাছাকাছি। ফলে আজকে তাদের ক্ষমতার বাগবাটোয়ারা বা কেকের ভাগ নিয়ে হয়তো ঝগড়া হতে পারে। কিন্তু আদর্শগত দিক থেকে খুব বিশাল পার্থক্য যে কারণে জামায়াত তো বলতে পারে যে আমরা দরকার হলে নির্বাচনের পরে একসাথেই সরকার করব। জাতীয় সরকার করব। কারণ একই আদর্শের তুল্যমূল্য ১৯-২০ ফারাক। মানে বিশেষ কোনো ফারাক নয়। আর আওয়ামী লীগের সঙ্গে ফারাকটা হচ্ছে একেবারে আকাশ আর পাতালের মধ্যে যে ফারাক। ফলে সেই দুটো এই ৩ ফারাকটা তো ফলে তারেক রহমান সেই কারণেই তার থেকেই বোঝা যায় যে তিনি তার আদর্শে অটল আছেন। সেটা আমাদের কারোর পছন্দ হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি বলব অন্তত সেদিক থেকে তিনি সৎ। তিনি তার আদর্শ বিচ্যুত হচ্ছেন না। আমাদের আলোচনার শুরুতে আপনি একটা কথা বলেছিলেন, ওইটা দিয়ে শেষ করি। আপনি বলছিলেন যে বাংলাদেশে যেকোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। কেন এটা বলেছেন আপনি? কি কারণে ঘটতে পারে না, সেটা? কারণ একই কারণে মানুষের যে ক্ষোভ আমি দেখেছিলাম ২০২৩ এও তো তাকে একদল আরেক দল তারা সুযোগ সন্ধানী তারা সুযোগ নিলেন। আমি কয়েকদিন আগে দেখছিলাম আমি বলছিলাম কাউকে যে আমি ২০০০ বাংলাদেশে যে কটা আন্দোলন হয়েছে না? সেই মানে সে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সবকটার প্যাটার্ন একেবারে হুবহু এক। মানে তুমি যদি সেই শিক্ষার উপরে জিএসটি বসানোর আন্দোলন যেগুলো থেকে সরকার সরে এসছে। তারপরে একটা রোড অ্যাক্সিডেন্ট কে ঘিরে যে আন্দোলন ঘটেছিল তাতে সেখানেও সেই কিছু মন্ত্রী ভুলভাল কমেন্টের ফলে সেটা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ২০১৮ তেও একই ঘটনা ঘটেছিল। ২০১৮ আন্দোলন, সেই কোটা আন্দোলন। যে কোটা আন্দোলনে একেবারে কপি বুক
দেখলাম 2024-এ, এবং কোনটা থেকে কিন্তু আওয়ামী লীগের নেতারা তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু সেগুলো থেকে শিক্ষা নিচ্ছিলেন না। ফলে সেইজন্য মনে হচ্ছিল যে একটা বিস্ফোরণ আছে, হতে পারে। আমি এখনো দেখছি ঠিক ৭১ এর পূর্ববর্তী অবস্থায় বাংলাদেশ যে ধরনের মানুষের মধ্যে যে অত্যাচার, যে হতাশা, যে আর্থিক অবস্থা, কষ্টের মধ্যে মানুষ থাকা এবং গণতন্ত্র বিকাশের নামে গণতন্ত্রের কণ্ঠরোধ রোধ করা, এই সমস্তটাই একটা ধীরে ধীরে একটু করে বারুদের স্তূপ জমা হচ্ছে। এটা যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আবারও বলছি, বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, যে বিস্ফোরণটা পূর্ব ৭১ বিস্ফোরণ। দর্শকবৃন্দু, আমরা এই অনুষ্ঠান শেষ করার সময় একটা ঘোষণা দিয়ে রাখি আপনাদেরকে। বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায় আমরা একটা ব্যতিক্রমী অতিথিকে আমরা নিয়ে আসব। তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের বাসিন্দা। তিনি একজন কৃষক। মাঠে কাজ করতে করতে চমৎকারভাবে তার আবৃত্তি শুনে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে তার মাঠ থেকেই আজকে যুক্ত হবেন বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায়। গৌতম রায়, আপনাকে অনেক অভিনন্দন।